ঘটনা, তাতে যার মায়ের বুকটা খালি হয়েছে একমাত্র সে বুঝতে পারে সন্তান হারার বেদনা কি। কিন্তু আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, যারা ক্ষমতায় আসে আহরণ করছেন তাদের কোনো সন্তান বা নাতি এইভাবে মারা যায়নি। এটা বুঝাইতে চাচ্ছি এই জন্য, ব্যথাটা আপনাকে ফিল করার জন্য ভিকটিম অফ দ্য সিচুয়েশন যদি না হন তাহলে এটা বুঝবেন না। এত বড় তেলের সংকট, কিন্তু যারা মুভ করতেছেন, পার্লামেন্টে যাচ্ছেন আসতেছেন, তারা যে সমস্ত গাড়িতে চলেন তাদের গাড়ি কিন্তু লিটারে 4-5 কিলোমিটার যায়, 4 কিলোমিটার যায়, জ্যাম পড়লে 3 কিলোমিটার যায়। যারা বড় বড় প্রাডো ব্যবহার, তাদের তো কোনো সংকট নেই। আপনি দেশে যদি 300 প্লেট ভাত থাকে তাহলে 300 এমপি পাবে, কমায় আনেন। যদি 40 প্লেট থাকে মন্ত্রী পরিষদ পাবে, আরও কমায় আনেন। যদি 3 প্লেট থাকে প্রধানমন্ত্রী সবার আগে পাবেন। বিষয়গুলো কিন্তু এইভাবে। তাহলে তো প্রান্তিক মানুষের প্লেটে ভাত, আপনি প্রান্তিক মানুষের খোঁজ নিয়ে দেখেন, কারণ হচ্ছে যে 8 ঘন্টা 10 ঘন্টা লোডশেডিং চলছে। এটা কি আপনি জানেন? যেমন ধরেন যে শুধু লোড পাচ্ছেন না। হ্যাঁ, কারণ হচ্ছে কি তেলের সাথে তো শুধু গাড়ি চলবে না, আমাদের আমি তো সেটাই বললাম, মানে প্রোডাকশন, মানে সবকিছু কলাপস হচ্ছে। তো তেল না থাকলে বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ না থাকলে ইন্ডাস্ট্রি বন্ধ থাকবে। ইন্ডাস্ট্রি মানে 6000 উৎপাদিত পণ্য আছে, সেটাই তো বলছি। সহজ ভাষায় ইন্ডাস্ট্রি বন্ধ হবে। ইন্ডাস্ট্রি বন্ধ হলে শ্রমিক বেকার হবে, শ্রমিক বেকার হলে তারা মাঠে নামবে। আর এই যে ফ্রাস্ট্রেশন, এটাকে ক্যাশ করবে সরকার বিরোধী। সরকার নিয়ে ইনডোরে কি করছেন? এই তেল মানে যে তুমি সংকট বলছি, ইনডোরে মানে হাউসে, পার্লামেন্ট হাউসে কি করছেন আপনি? পার্লামেন্ট হাউসে তো সংকট ক্রিয়েট করছেন। এই যে তেল মানে আমি সংকট বললাম, তেল না থাকলে সংকট, তা পার্লামেন্টেও তো সংকট আছে। 2/3 মেজরিটি পাওয়ার পর আপনি সব কিছু উপেক্ষা করছেন, এটা সংকট। তার মানে কি, ঘরে জ্বালা বাইরে জ্বালা, ভিতরে সংকট বাইরেও সংকট। জিনিসটা কিন্তু ইজি না। আমরা যত ইজি মনে করতেছি, বিষয়টা কিন্তু অত ইজি না। আপনি দেখবেন যে আপনি যত বড় সৎ লোক হন, ইমানদার টার্ম আনলাম না, এটা অ্যারাবিক টার্ম, যে ইসলামিক টার্ম, আপনি সৎ লোক, প্রচণ্ড সৎ লোক, কিন্তু আপনি যদি দেখেন যে আপনার পকেটে টাকা নাই এবং আপনার বাচ্চা দুধের জন্য চিৎকার করতেছে, আপনি কিন্তু বাইরে এসে হাত পাতবেন, কেউ না দিলে চুরি করবেন। এটার মানে হচ্ছে এই সিচুয়েশন। এইটা আপনাকে ট্যাকেল করতে হবে। আপনার যদি মানে চট করে বলে ফেলেন বিশ্বে দাম বেড়েছে, ভালো কথা, বিশ্বে দাম বেড়েছে, সেটা তো আমি দেখবো না। কারণ এই যে অনেক সন্তান যখন বাবাকে বলে, বাবার ক্যাপাসিটির বাইরে, বাবা কিন্তু আপ্রাণ চেষ্টা করে, আমি কিন্তু চেষ্টা দেখছি না। পার্লামেন্টে কথা বলতেছেন, যার যার পেরিফেরি, যার যার জুরিডিকশন বাদ দিয়া আপনি কথা বলছেন। আমার কথা, আমি চেষ্টাটা দেখতে চাই। আমার এখন পর্যন্ত চোখে সেটা পড়েনি। শুধু ডায়লগ, জ্বালানির সংকট নাই। এখন আসেন, মূল্য বৃদ্ধি করলে কি হবে? কালকে যদি দেখি যে মূল্য বৃদ্ধি করলে জ্বালানির সংকট নাই, ইট ইজ নট কারেক্ট। কারণ আপনি যদি মূল্য বাড়ায় দেন, তাহলে যদি কেউ ক্রয় ক্ষমতার বাইরে 25% 30% লোক চলে যাবে, তখন তারা তেল এমনিই কিনবে না। তখন আপনি দেখবেন পাম্পে তেল অ্যাভেলেবেল। তার মানে কি, আপনি তাহলে এটাকে আর্টিফিশিয়াল ক্রাইসিস কিনা। আর্টিফিশিয়াল ক্রাইসিস যদি না হয়, যদি ক্রাইসিস না থাকে, তাহলে কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, এটা কিন্তু নির্বাচনী ইশতেহারে তাদের ছিল। উদ্যোগটাকে আমি খারাপ বলছি না, কেন বলবো রে ভাই? আপনি যদি দিতে পারেন এ তো ভালো। হ্যাঁ, সেটা তো অবশ্যই অফকোর্স ভালো, কিন্তু জিনিসটা না লজিক্যাল, যৌক্তিক, গ্রহণযোগ্য হতে হবে। কেমন? মানে আপনি যে এখন দিচ্ছেন, আপনি বলতেছেন ট্রায়াল বেসিস দিব বা অমুক দিব তমুক দিব, আপনার বাজেটটার তো একটা ইয়ে লাগবে যে আমরা এইখান থেকে একটা বার্তা আমাদের কাছে থাকতে হবে, কি ওই খাতে থেকে কমাইয়া এইটুকু আনছি, ওই খাতে থেকে কমাইয়া এইটুকু আনছি, তারপর এইটা দিয়ে আমরা দিচ্ছি। আমাদের কাছে এই চিত্র কিন্তু নাই। এক, কারণ প্রত্যেকটা জিনিসের বাজেট করতে হয়। 2, আসেন যেমন ধরেন খাল খনন। আপনি যদি আমি সহজ সরল ভাষায় বলি, জিনিসটা আমি ধরে নিলাম সুন্দর, এবং এই খাল খননের নামে যদি পানি থাকে ভালো। আপনি ভেকুর ব্যবসা শুরু হয়ে গেছে অলরেডি, যে আপনি তো কোদাল দিয়ে মাটি কাটতে পারবেন না এই যুগে। কারণ আপনি একটা সময় যখন খাল খনন শুরু হয়েছে 40 বছর আগের কাহিনী, তখন কোদালে ছিল। আজকে তো আর সেই জায়গায় আমরা নাই। এখন আসেন, যদি আপনি খাল খনন করতে যান, তাহলে যেখান থেকে আপনি করেন, এটা তো গিয়া একটা নদীতে গিয়ে মিশতে হবে। ওখান থেকে পানি আসবে জোয়ার ভাটায়, আবার এই পানিটা এদিক থেকে দুই পাশে আপনার উন্নয়ন কর্তৃপক্ষ, পানি সম্পদ মন্ত্রী, এ দিয়ে একটা টিম বানানো হয়েছে। তারা বৈঠক করার পর খাল খনন শুরু করছে। এটা আমি পাই নাই, এই বার্তাটা আমি পাই নাই। না পাইলে আপনি কিভাবে শুরু করলেন, মানে করতেছেন যে বিষয়টা কিভাবে, মানে এটা কারা করতেছে, কোন পাশ দিয়ে আইসা কোন পাশে গিয়ে দুই পাশে আমার পানিটা কিন্তু চলমান থাকতে হবে, তাহলে তো ব্লক ড্রেনেজের মতো হবে। হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? মানে এমনকি কেটে মাটিটা কোথায় ফেলবেন। 3 নম্বর, এর জন্য একটা বিশাল বাজেট, এটা ফ্যামিলি কার্ডের চেয়ে অনেক বড় বাজেট লাগবে। তাহলে মানে আমার কথাটা কাজ ভালো আমি ধরে নিলাম, কিন্তু আমাদের তো আমরা সাধারণ লোক হিসাবে দেশবাসী যাতে নিশ্চিত হইতে পারে যে হ্যাঁ একটা ভালো কাজ। আপনি দেখেন, এটা নিয়ে কোনো ওপিনিয়ন নাই, সাধারণ লোককে জিজ্ঞেস করবেন খাল খনন করে কি হয়,
কিন্তু একটা কংক্রিট যদি আপনার কাছে ম্যাপ থাকতো, একটা চিত্র থাকতো, এই কমিটি বসে এইভাবে করে এই করবে, এই ডেভেলপমেন্ট হবে, আগামী 6 মাস আমরা এই জায়গায় পানি পাবো, প্লাস বাইরের পানিটা কিভাবে আসবে, বাইরের পানি বলতে গিয়ে যে বাঁধটা দিয়ে রাখছে সেখানেও আমাদের একটা বিরাট আলোচনা দরকার। কারণ এটা কি হয়, ব্লাড চলাচল না করতে করতে যখন ভেন শুকিয়ে যায়, আপনার সরাসরি ভেন শুকিয়ে গেছে। তো এই যে জিনিসগুলো, এই কারণে বলছি এখন কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, এটা আলটিমেটলি ডিস্ট্রিবিউট করবে কারা? দল থেকে। আমি জানি না, নিশ্চয়ই ডিসি করবে না, ইউএনও করবে না, করবে দল থেকে। এটা ইউনিয়ন চেয়ারম্যানের কাছে পৌঁছে যেতে পারে ফর এক্সাম্পল। তো ইউনিয়ন চেয়ারম্যান যদি পৌঁছায়, ইউনিয়ন চেয়ারম্যান বা জেলা পরিষদের বলেন, সেটা কিন্তু এখন সব দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং এটাই কোনো সন্দেহ নাই যে এই কার্ডগুলো চলে যাবে দলীয় লোকের কাছে, কারণ দলের লোক তো সব ধনী না, ওই গরিব লোকগুলোর ভিতরে এই গরিব লোকও আছে, এই দলীয় গরিব লোকও আছে। তো আমার কাছে এটা মনে হয় এরকম, আপনি যদি প্রোভাইড, আজকে 8 জন শিশু মারা গেছে, লোড নিতে হবে এই সরকারকে। ফর এক্সাম্পল, এই যে 111-এর বিভিন্ন লোককে গ্রেফতার করা হইতেছে, এটা কিন্তু আলটিমেটলি কিভাবে হচ্ছে না হচ্ছে আমরা জানি না, বাট এটার দায় দায়িত্ব সরকারের। এই ধরা, গ্রেপ্তার করা, বিচার করা, দায় দায়িত্ব তাদের। ওই আইসিটিতে কি করবে, দায় দায়িত্ব সরকারের। আচ্ছা, তেল নাই, তেলের সংকট মোকাবেলা করতে হবে, দায়িত্ব সরকারের। তো এই যে সংকটটা কোথায়, আপনি দেখবেন রিয়েল বক্তব্যটা পাওয়া বা সরকারের পক্ষে সবসময় কঠিন হয়। কেন বলি আমি, ধরেন এই সরকারের কিন্তু একটা আইন গোষ্ঠী আছে যারা আইনি ব্যাখ্যাটা দেয়, যে গণভোট, জুলাই সনদ নিয়ে একটা কথা উঠছে, যেটা তারা বলছিল আমরা গণভোট চাই এবং গণভোটে হাতে ভোট দিবেন, এখন মানছেন না। এইটা বইলে কি যে এটা আইনে নাই, এটা বেআইনি হয়েছে বা সংবিধানে নাই। এই যে জিনিসটা, এই জিনিসটা যদি এখন সরকার কারো কাছে ওপিনিয়ন চায় তার লয়ারদের কাছ থেকে, সেই লয়ারদের সাইকোলজি হলেই যে আমি যে সরকারকে, সরকার কি খাবে, কোন কথাটা খাবে আমার, তা নাহলে যদি আমার চেয়ার নিয়ে টান দেয়, এই বিষয়গুলা কাজ করে। এই সরকার যখন গোয়েন্দা রিপোর্ট চায় কোনো ইস্যুতে, আপনি নিচের থেকে শুনবেন, মনে করেন মাঠ লেভেলে একটা আইসা কথা বললো এই যে মিস্টার এক্স মিস্টার ওয়াইরে হত্যা করবে, উপর দিকে আস্তে আস্তে দেখলো মিস্টার এক্স অন্য এক মিস্টার এ মন্ত্রী তার আত্মীয়, তখন আইসা ওখানে ওই এক্স বাদ হয়ে যাবে, এর একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, একটা খুন হতে পারে, লোকগুলা মাইনাস হয়ে গেল। এই করতে করতে যখন একদম টপের কাছে যাবে, টপ যদি বলে তোমার কাছে রিপোর্ট আসতে আসতে 3 মাস হইলো, এখনো সলভ হইলো না, এখনো হত্যার ঘটনা রয়ে গেল, মানে তখন এটা বলবেন এই রিপোর্ট আসছিল, কোনো প্রবলেম নাই, সলভ। কেন বলছি, সময় পাওয়া যাচ্ছে না, না বলছি, তা আপনি এই তেলটা মারার মানে হচ্ছে যে সে যাতে নিজের সংকটে না পড়ে। যে ব্যক্তি সরকারকে একটা অ্যাডভাইস দিবে সরকারের ভিতর থেকে, সে যে নিজের সংকটে যাতে না পড়ে, সেই ভয়ে তার পছন্দ মতো কথাটা বলাই হলো তেল। অর্থাৎ সরকারি দলের লোকও সরকারের দলকে তেল মারবে। ব্যাপার কি এরকম যে ধরেন যে একজন মন্ত্রী যখন তার দলের প্রধানকে মানে কিছু বলেন, মানে সেইটাকে কোন তেলের মতো তেল দিয়ে বলবেন, ইয়েস, অর্থাৎ উনি যখন বলবেন তখন চিন্তা করবেন যে আমার প্রধানমন্ত্রী কোনো কারণে যাতে আমার উপরে না খুশি, অখুশি না হন, এইটাকে বলে তেল, এবং এতে কিন্তু সরকার সংকটে রয়ে যাবে। মানে রাজাকি ভাই এটা বললেন যে সরকার যেটা মনে করেন যে সেটা তার জন্য পজিটিভ হবে, সেটি তার মন্ত্রী আমলারা তাকে বলেন, মানে প্রধানকে। মানে আপনার কি মনে হয় যে প্রধান আসলে এই কথাগুলো শুনতে চায় না? দেখেন, প্রধানকে বলছে যে এই স্লোগান দিও না, অমুক দিও না, তমক দিও না, কিন্তু ফ্ল্যাটারিং তো ঠিকই করতেছে, তেল তো ঠিকই দিচ্ছে। কারণ বাস্তবিক কথা হচ্ছে যে আমাদের দেশে যেটা সম্ভব, এক, আমরা জাতি গঠন করতে পারি নাই, দুই, আমরা 55 বছরের পর দেশ স্বাধীন হয়েছে, গণতন্ত্রের জন্য আমরা গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক কালচার আমরা তৈরি করতে পারি নাই, কোনো দলের ভিতরেও গণতন্ত্র নেই, যার ফলে এই তেল মারা। কিন্তু আপনার শুধু তেল না, দুঃখও আছে। দুঃখ হলো ধরেন ইলিয়াস আলী গুম হয়েছে, ইলিয়াসের বউ কিন্তু গোবদ্ধদেশ বাতিলের সমর্থন করে দিছে, এটা দুঃখ না? এটা তো দুঃখ আছে। আপনি খালি খোয়েন না যে তেল মারে, তেল নিজের দুঃখ নিজে চাপা দিয়ে রাখে। কোনো ওয়াইফ কিন্তু, কোনো ওয়াইফ তার স্বামী গুম হয়ে মারা গেছে, হারায় গেছে, তার ব্যাপারে বেদনা নাই, এটা বিশ্বাস করতে রাজি না, বিশেষ করে বাঙালি মেয়ে বিশেষ করে। কিন্তু সে সেটাকেও চাপা দিয়ে অন্তত পক্ষে নেতাকে সন্তুষ্ট, ওই যে তেল মারা, তেল মারছে, এই তেল যত দিবে তত সংকট থাকবে। হ্যাঁ, তো এই তেল দেওয়া বন্ধ না হলে সংকট যাবে না। এবং তেল দেওয়ার সংকট যদি তেল দেওয়ার সংকট দূর করতে চান, তাহলে 1 নম্বর হচ্ছে জাতি গঠন করতে হবে। আমরা পারি নাই। জাতি গঠন কেমন করে দেখেন, আপনি তো ইউনিভার্সিটি শিক্ষক, আপনি দেখেন আপনার আমাদের দেশে ইংরেজি, বাংলা, বাংলার ইংরেজি অমক টমক মিলে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে, 12 প্রকার, এবং সব জায়গায় মাস্টার ডিগ্রি দেওয়া হয়। যার ফলে
এই যে তার পড়াশোনা, এই জায়গায় তার স্থির মানসিকতা আছে। প্রত্যেকটা ইস্যুতে 12 প্রকার চিন্তা হয়, জাতি আর একমত হতে পারে না। এটা খুবই এটা- গুরুত্বপূর্ণ বলেছেন। হ্যাঁ, এটা খুবই হলো গুরুত্বপূর্ণ। এক। দুই হলো, কোন দলে আপনি খেয়াল করে দেখেন, বলতে কোনো দ্বিধা নাই, ছোট হোক বড় হোক, কোন দলে কর্তৃত্ববাদ ছাড়া নাই। এক ব্যক্তিকে সন্তুষ্ট করা, প্রত্যেকটা দলে। আপনি তেল না মারিয়ে যাবেন কোথায়? তাহলে তো রাজনীতি টিকবেন না। আপনি তেল মারতেই হবে, তেল মারতে হবে। আবার দেখেন বাস্তবতা হচ্ছে যে নিজের স্বামী গুম হয়ে গেছে, সে বুকে চাপা দিয়ে দুঃখ বেদনা করেও তেল দিছে, সাপোর্ট দিছে না। হ্যাঁ, জামাত ইসলাম ভাবছে যে একটা ইস্যুতে তারা বয়কট করে নাই, এনসিপি বয়কট করে ফেলছে। হ্যাঁ, যেটাতে যে তেল ওটা বাড়ার কেন? কথা আপনি আছে। ধরেন যে দলীয় বিবেচনায় তো বিভিন্ন নিয়োগ হচ্ছে, সেখানে শিক্ষকরা যুক্ত হচ্ছেন, না, দেখতে হচ্ছে এগুলো তো তেলের অংশ। না, তেলের অংশ না। এটা দুইটা বলি আমি, দুই রকম আছে এটা ব্যাখ্যা। একটা হচ্ছে ধরেন অন্তর্বর্তীকালীন সরকার, আওয়ামী লীগের সময় ছিল, কারো বিরুদ্ধে যদি ফৌজদারি অপরাধ হয় তাতে চার্জশিট হলে যে কোনো লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার নির্বাচনে মেয়র, কমিশনার তাকে স্যাক করতে পারতো। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে বলল যে না, তাদের কাছে মন হলো যে তাক দিয়ে চলতেছে না, সে বাদ। যার ফলে সারা বাংলাদেশের সব লোকাল গভর্নমেন্টের মেয়র, চেয়ারম্যান সব খালাস, কুল্লে খালাস হয়ে গেল। এখন বলেন সরকার এসে কি করবে? এক, না, এটা তো একটা খুব মজার ব্যাপার আছে। মানে এ ব্যাপারে কি রাজ্জাকি ভাই কিছু যোগ করতে চান? কোনটা? মানে মানে না, আরেকটু বলে নেই, কিছু। আপনি বুঝবেন। ধরেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সিনেটে ইলেকশন হলে প্যানেল হতো, ভিসি প্যানেল। তার ভিতরে প্রেসিডেন্টের কাছে রেফার করা হতো, একজনকে প্রেসি বানাইতো। এখন 4টে ইউনিভার্সিটিতে অ্যাক্ট আছে, অন্য ইউনিভার্সিটির নিয়োগ কিভাবে দিবে? এইভাবে না দেওয়া ছাড়া তো উপায় নাই। কিন্তু প্রশ্ন একটাই, যে আপনি দলীয় লোকরে নমিনেশন দিয়েছেন, ওখানে ভিসি বানিয়ে দিয়েছেন, ওখানে নিরপেক্ষ দলীয় ঝান্ডা ধরেন উড়ানো আমি লোক। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মফিজউদ্দিন আহমেদকে প্রথম সায়েন্টিস্ট, তিনি আপনি বলতে পারবেন কোনো ফিলোসফিতে বিশ্বাস করতে পারতো না। জিল্লুর রহমান সিদ্দিকী ছিল, আমি পেয়েছি। প্রফেসর রকিব ছিল, তারপরে ডক্টর সৈয়দ আলী হাসান ছিল, ডক্টর এমানুল হক ছিল। এদেরকে দূরবীন দিয়ে দেখতে হতো যে এরা কোনো ফিলোসফিতে বিশ্বাস করে না, আমরা বুঝতাম। হ্যাঁ, কিন্তু ওইটা তো ছিল। প্রশাসনের চেয়ারে বসে 100% প্রফেশনাল। আমার কথা হচ্ছে পলিটিক্স করুক, আমেরিকায় আছে না, যে সরকার আছে সেই সরকার বিচার প্রতিমন্ত্র নিয়োগ দেয়। যেটা বললেন, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আপনি ধরেন 133টা যে অধ্যাদেশ, হ্যাঁ, এর ভিতরে তো 16টা বাদে অলমোস্ট সবই ধরে নেন পাশ করা হয়ে গেছে, ঠিক আছে? এই 16টার ব্যাপারে আপনার অজুহাত কি? আমরা আরো পোক্ত করে আনবো, সহজ বাংলায় যদি বলি, আরো পোক্ত করে আনবো, মানে আরো সুন্দর করে আনবো। আমি এইখানে আমার দ্বিমত, এই কারণে দ্বিমত যে আপনি তো একটা খারাপ কি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এই একটা সরকার গঠন করছি, প্লাস পার্লামেন্টটা যাতে প্রাণবন্ত থাকে। তো ওই কথা বলতে গেলে তো নির্বাচনের আগে গণভোট, সেটা আপনাদের সমর্থন ছিল, আপনাদের নেতা, দলনেতা টপ যিনি তিনি বলছেন হাতে ভোট দিন, এখন আপনি মানছেন না। এটা কিন্তু চরম অন্যায় বলবো। কেন আমি বলি এই কথাটা, বইলে ওখানে যাচ্ছি। একটা কথা আছে আইনে, যা করা অনুচিত ছিল সেটা যদি করা হয় এবং সবাই মেনে নেয়, তার ভিত্তিতে করে, সেটা বৈধ। এটাকে বলে ফ্যাক্টাম ভ্যালেট, ফ্যাক্টাম ভ্যালেট। এটা আমার বানানো, এটা ল্যাটিন ওয়ার্ড, এটা আইনের কথা। যেটা করা অনুচিত ছিল, আপনারা যেহেতু বারবার আইনের কথা বলেন, তাহলে করা অনুচিত ছিল, কিন্তু যেহেতু সর্বসম্মতিক্রমে মেনে আসছেন, সেটা বৈধ এবং আইন আকারে মানতে হবে। এইবার আসেন যে জায়গাটায় আমরা ছিলাম, আপনি ভাইটাল যে জায়গায় টার্নিং পয়েন্ট হবে, যেই জায়গাগুলো দিয়ে আমার দেশে একটা আমূল পরিবর্তন আসবে, যেই পরিবর্তনটা আমরা চেয়েছিলাম, তার ভিতরে ধরেন গুম কমিশন অধ্যাদেশ, তার ভিতরে মানবাধিকার কমিশন অধ্যাদেশ। আপনি দেখেন একযোগে পুরা মানবাধিকার কমিশনের যারা আছে সবাই পদত্যাগ করলো, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে কি করলো, 2009-টা পুনর্বহাল করলেন আপনি। তা আপনি বিশ্বাস করেন জিনিসটা কেমন হলো? তো এটা তো দৃশ্যমান, যেটা একটা এক্সাম্পল, এটা একটা বার্তা তো দিল। কিচ্ছু করতে পারেনি তারা একটা বার্তা তো দিছে যে এটাকে এইভাবে করা হয়েছে। এখন আসেন আপনি পোক্ত করে আনবেন, পরের ব্যাপার। পার্লামেন্টটা 5 বছরের জন্য আমি ধরে নিব, আপনি তো এইটাকে অধ্যাদেশটাকে আইন করেন, আপনার কাছে অপশন আছে, অ্যামেন্ডমেন্ট এনি টাইম আনতে পারেন, এবং 2/3 মেজরিটি আপনার আছে এনি টাইম। আপনি এখন অধ্যাদেশটাকে আইন বানায় ফেলেন না, সমস্যাটা কোথায়? অনেক সমস্যা দূর হয়ে যায়। সেটা তো আপনি ইন্টেনশনালি, এটা যদি শুরুতেই আপনি জিয়ে রাখেন, মানে শুরুতেই যদি তৈরি করে ফেলেন, এটার কৈফিয়ত কি? এটার কি কৈফিয়ত আছে? এখন আসেন, আপনি জুলাই সনদ বাস্তবায়ন করাটা একটা বিশাল ব্যাপার, এদের দরকার। আমাদের তো পরিবর্তনটার সাথে জুলাই সনদ, গণভোট, এটা খুবই খুবই জরুরি।
কিন্তু এখন বিরোধী দল যদি মাঠে যায়, আলটিমেটলি আন্দোলন করে, কি হবে কি? বিরোধী দল- সেটা হচ্ছে আমার মতো সাধারণ লোক না, খুবই বলতেছি। চিন্তায় আছে যে জনদুর্ভোগ বাড়বে। না, এই যে আপনি মাঠে গিয়া হবেটা কি, এখন এই যে মাঠে গিয়া হবেটা কি, এইটা যদি 2/3 মেজরিটি পাওয়ার পর আপনি চিন্তা করেন যে কিছুই করতে পারবে না, এটা চিন্তা করলে আপনার অন্য কথা। মাঠে গিয়ে করবে কি এটা আপনি ভাববেন কেন? আপনি প্রধানমন্ত্রী বা সরকারি দল, সবার দায়িত্ব তো আপনার উপরে। বিরোধী দলের যারা এমপি, তাদের ট্যাক্সও আপনি নেবেন, তাদের সুবিধা অসুবিধাটা আপনি দেখবেন। যদি তাই হয়, তারা মাঠে কেন যাবে? মাঠে যাওয়া থেকে বিরত রাখার জন্যে, পার্লামেন্টটাকে সচল রাখার জন্যে, চলমান রাখার জন্য বাইরে যাতে না যায়, সে দায়টা আপনাদের। আর যদি মনে করেন তারা বাইরে যাবেই, আমার ভাই পার্লামেন্টে কি হবেটা কি? আমার তো এই পার্লামেন্টে কোনো ফাংশন নাই তো। তার মানে বলতে পারি যে আমরা পার্লামেন্ট আস্তে আস্তে ফেল করার দিকে যাচ্ছে। হ্যাঁ, আপনি বলেন না পার্লামেন্টের ফাংশনটা কোথায় আমার? আপনি কালকে বিরোধী দল গেল না, 90 ওয়ার্কিং ডে, 88 দিন পরে এসে পার্লামেন্টে বসবে, একটা তর্কের খাতিরে বলছি। মেম্বারশিপও রইলো, সবই রইলো, কিন্তু পার্লামেন্ট অচল রইলো। এই যে পার্লামেন্টে এটা তো আমরা আগেও দেখেছি। না, আগেও দেখেছেন, আমরা তো সেই পরিবর্তনটা চেয়েছিলাম। তা সেই পরিবর্তন হইলে আমরা তো কোনো অ্যাঙ্গেলে দেখতেছি না, গণতান্ত্রিক সরকারের গণতান্ত্রিক রূপটা তো আমরা কোথাও দেখছি না। যেমন ধরেন, আপনি যে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করলেন, 1 2 জন করেননি, 11 জন। তারপরে জেলা পরিষদের চেয়ারম্যানও নিয়োগ করলেন। আপনি নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, আপনি গণতান্ত্রিক সরকার সব একেবারে এমন পদ্ধতিতে যাচ্ছেন, কোনো নির্বাচনের নামগন্ধ নেই। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, সরকার হিসাবে প্রাসঙ্গিক আসতেছে, আপনি সরকারি সব জেলায় একটা করে জেলা স্কুল আছে না? না রাজীব ভাই, একটা ব্যাপার মানে আপনি যেটা বলছেন এটা কি রিভার্স করে ভাবা যেত কিনা, মানে আমার এটা জাস্ট কোনটা? একটা কিউরিওসিটি যে কোনটা? যেমন ধরেন 113টা তো একদম নির্দ্বিধায় মানে এই সরকারি দল হ্যাঁ। নিয়ে এসছে। এখন ধরেন যে 16টা, সেটার উপরেই আরো আলাপ আপনাকে আলোচনা, তো- মানে না, আপনাকে আরো বিরোধী দল আরেকটু সহনশীল হতে পারতেন। সহনশীল মানে কি বলেন না? সহনশীল মানে কি? আরেকটু আলাপ করা, না, কারণ এগুলো বাতিল করেনি তো। না, সরকার তো বাতিল করেনি। কথাটা ওখানে না তো। আপনি যেগুলো পাস করে ফেললেন, সেটা কোনো ইফেক্ট পাইছেন আপনি? না, সেটা তো এত তাড়াতাড়ি তো না, আপনি কোনো ইফেক্ট নাই তো এটার। কেন যেগুলো থাকবে? পাস করানো সেটা কোনো ইফেক্ট নাই। ইফেক্ট যেমন গুম কমিশন, এটা বিরাট অধ্যাদেশ, এটা বিরাট ইফেক্ট। এখন আপনি যদি বলেন যে রাষ্ট্রদ্রোহী হিসাবে একটা লোকের আটক রাখা যাবে, তাহলে পিসের সরকার যদি বলে একই কথা, অপরাধটা কোথায়? আপনি বলে তো টার্নিং পয়েন্ট বিচার বিভাগের বিচারক নিয়োগটা বিচারকরা করবে, এই ছিল বিধান সহজ বাংলায়। সেটা নিয়ে আসলাম আমার কাছে। তার মানে আমি যখন বিচারকের পাশ দিয়ে হাঁটবো, নির্বাহী বিভাগের কাছে অনেক কিছু ফেরত না, নিয়ে আমি যাবে। নির্বাহী বিভাগের লোক যখন হাঁটবো, তখন বিচার বিভাগের লোক ভাববে উনি আমার নিয়োগকর্তা। এটা আমরা চাই নাই। হ্যাঁ, এটা একদমই তো আপনি এটা ঠিক করবেন কেন? 2/3 মেজরিটি পাওয়ার পর দেখবেন আইনের উপরে খুব ডিপেন্ড করে। কিরকম জানেন? হ্যাঁ, আদালতে যেতে পারে, আদালতের এখতিয়ার আছে, আদালতের সিদ্ধান্ত, এবং আদালতের কনফিডেন্ট থাকে তারা। কেন? তার মানে কি ফলাফল তার কাছে আসবে সেই জন্যে? তাহলে এত কনফিডেন্স আদালতের উপরে কেন? বিগত 16 বছর তো এদের কারো আদালতের উপরে কনফিডেন্স ছিল না। আজকে 2/3 মেজরিটি পাওয়ার পর আপনাদের আদালতের উপরে কনফিডেন্স গ্রো করেছে। এই কারণে করেছে, যেহেতু বিচারক নিয়োগ অধ্যাদেশটা আমি বাতিল করতে পেরেছি, তাই কনফিডেন্সটা বেড়েছে। আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, এই বিচার নিয়োগের অধ্যাদেশটাকে আইনি রূপ দেখ, তারপর দেখে এইভাবে বলে। রাজ্জাকি ভাই অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে। আজিজ ভাই, তিনি 17 amendment কেন করেছে। আইন করে 17বার করবে? 17টা মেজর করছে, কেন যার লাগবে যার 17 অনুকূলে বলতে? করছে, যার যার অনুকূলে করছে। এখন এখানে যেগুলো করছে, ধরেন এই যে বলেন ইয়ে আছে, সচিব আইন বিচার বিভাগের কথা বলে, বিচার বিভাগে উনি জানেন তো 116 অনুচ্ছেদে বলা আছে, সব বলা আছে যে সুপ্রিম কোর্ট তার অধস্তন ম্যাজিস্ট্রেট বিচার বিভাগের প্রমোশন